নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাব হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এমন সুন্দর সুন্দর গল্প আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি। শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি। ইউরোপ বেরিয়ে ফিরছি। ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীলনদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেলুম। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প গৌরব, দিগ্বিজয়ী রাজাগণ ও পরাক্রমশালী পুরোহিতবৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে, তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেবপূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেখানকার নীলনদ আজও সেই একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে এমন নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলে মনে হয়। আজ যাদের মিশরি বলে ডাকা হয়, তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি। এই নতুন জাতির দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকৃতি ও গৌরবের নিদর্শন দেখলুম। মনটা কেমন উদাস হয়ে গেল। কর্ণাকের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করলুম। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করলে, তারপর আমার কাছে আরো কাছে সরে এসে চুপি চুপি বললে, হুজুর, মমি কিনবেন? খুব ভালো মমি। সেকালকার নানান জিনিস কেনা ছিল। আমার একটা মস্ত বাতিক। মমি কাকে বলে সকলেই জানেন বোধহয়। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত, মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না। শেষ বিচারের দিন দেবতার কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছে শেষ বিচারকর্তা ও অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃতদেহগুলিকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না। কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলিকে তারা রেখে দিত। চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এই রকম রাসায়নিক ওষুধের প্রভাবে সুরক্ষিত মৃতদেহই নাম মমি। পুরাতন সমাধি খুঁড়ে এমনি অসংখ্য মমি পাওয়া গিয়েছে। পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এইরকম মমি আজ দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও একটা মমি আছে, যদিও সেটি আজ আর আস্ত নেই। অনেক দিন থেকে আমারও একটা মমি কেনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষির পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম, তার ভেতরে কিছু নতুনত্ব ছিল। এটি হচ্ছে অত্যন্ত বামনের মমি। 2.5 ফুটের বেশি হবে না। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এই রকম সুরক্ষিত মমি বড় একটা চোখে পড়ে না। দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন এ হেসে খেলে চলে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে গিয়ে উঠলুম। লোকে বলে আমার বাড়িটি নাকি একটি ছোটখাটো মিউজিয়াম। অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস দিয়ে
আমার বৈঠকখানাটি সাজানো। তারই মাঝখানে একটি গ্লাস কেসের ভেতরে আমি সেই বামনের মমিটিকে দাঁড় করিয়ে রাখলাম। মা তো রেগেই অস্থির। অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি ছি ছি, গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতের একটা শুকনো পচা মরা এনে রাখা, সংসারের অকল্যাণ হবে যে রে। অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলে। কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আর আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না। আমি কিন্তু সমান অটল। সকলকে বোঝাতে লাগলুম, কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না। 4000 বছর আগে যে মরেছে, এই বিংশ শতাব্দীতে আর সে কারুকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলুম। যখন মমিটা কিনেছিলুম তখন এই বামন মূর্তিটির 2 চোখ ছিল বন্ধ, কিন্তু আজকাল দেখছি এই দুটো চোখ ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সে বামন সম্পূর্ণরূপে চোখ মিলে তাকালে, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনের কোনো লক্ষণ নেই, তবু এমন অস্বাভাবিক ব্যাপারটা দেখে আমার মনটা কেমন খুঁতখুত করতে লাগলো। কিন্তু আমার এক ডাক্তার বন্ধু শেষটা আমায় বুঝিয়ে দিলে, জলবায়ুর পরিবর্তনের জন্যই এই ব্যাপারটা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনে দরজা জানলার কাঠ যেমন ফাঁক হয়ে যায়, এও তেমনই আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকা গেল বটে, কিন্তু দিন কয়েক পরে আর একটা আশ্চর্য কাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনলুম বাইরের ঘর থেকে কিসের একটা শব্দ আসছে, যেন যেন কেউ কোনো আলমারির কাঁচের উপর ঘন ঘন করাঘাত করছে। ঝনঝন 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 ঝনঝন। কি ব্যাপার, বৈঠকখানায় চোরটু ঢুকলো নাকি? ধর্মড়িয়ে বিছানার উপরে উঠে বসলুম। সঙ্গে সঙ্গে রাত্রি স্তব্ধতা ভেঙে আরো জোরে একটা শব্দ হলো, ঝনঝন করে যেন একরাশ কাঁচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলুম না। চোর ধরবার জন্যে দ্রুতপদে বাইরের ঘরে গিয়ে হাজির হলুম। তাড়াতাড়ি আলো জেলে, কিন্তু চোরটোর কিছুই দেখতে পেলুম না। কেবল গ্লাস কেসটা ভাঙা এবং বামনের মমিটা ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলুম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটার টোলে কাচের উপরে এসে পড়াতে গ্লাস কাচটা ভেঙে এই ব্যাপারটা ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে আরো ভেতরে আবার রেখে দিলুম। কারোকে ব্যাপারটা জানানো দরকার বলে মনে করলুম না। যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করেছে, তাহলে লোকে আমাকে পাগলের ওষুধ খেতে বলবে। সত্যই তা অসম্ভব। শরীরটা সেদিন ভালো ছিল না। সন্ধ্যার সময়ই রাত্রের আহারাদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিলুম। হঠাৎ দরওয়ান এসে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। আগন্তুকের একখানা কার্ড সে আমায় দিলে, তাতে লেখা রয়েছে এমিন পাশা, কায়রো। বিস্মিত হলুম। ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কারুকে আমি চিনি না। কে এমিন পাশা? আমার কাছে তার কি দরকার? যা হোক, দারোয়ানকে বললুম তাকে ভেতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো, তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু, তার উপরে একটা ফ্রেঞ্চ টুপি থাকার দরুন তাকে আরো বেশি লম্বা দেখাচ্ছিল। চামড়ার তার দেহ রীতিমতো শীর্ণ। একটা কমফোর্টার দিয়ে প্রায় সারা মুখ ও গলা ঢাকা। তার ভেতর থেকে দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গালের সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের। আগন্তুককে দেখেই মনের ভেতর কেমন একটা অজানা অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর
যে সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে নিয়ে আমি বললুম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাশা, আপনার জন্য আমি কি করতে পারি? এমিন পাশা আমার সামনে একখানা চেয়ারে বসে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আমি সব বিষয়ে বললুম, আমার এতটা সম্মানের কারণ কি? এমিন পাশা সামনে টেবিলের উপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছেই আছে। খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাস কয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। ওসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই। কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছেই আছে। না, আমি বললুম, কিন্তু সেই মমিটা আমি টাকা দিয়ে কিনেছি। এমিন পাশা পকেট থেকে একতারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললুম, মমিটা বেচবো বলে আমি কিনিনি, টাকার লোভ আমাকে দেখাবেন না। এমিন পাশা তার দুই কোণই টেবিলের উপরে স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির ওপরে আপনার কোনোই দাবি নেই। আমি হেসে বললুম, টাকা দিয়ে কিনেও যদি ওর উপর আমার দাবি না থাকে, তবে কার আছে দাবি? অত্যন্ত গম্ভীর স্বরে এমিন পাশা বললেন, মিস্টার সেন, ও মমির ওপরে কোনো মানুষেরই দাবি নেই। মমি টাকা দিয়ে কেনবা জিনিস নয়, ওসিরিস তাকে গ্রহণ করেছেন। আমি হেসে উঠে বললুম, ওসিরিস? সে তো সেকালে রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের ওপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের উপরে সিধে হয়ে বসে কঠিন কর্কশ্বরে তিনি বললেন, না, ওসিরিস রূপকথার দেবতা নন। আজকের দিনে এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ভ্রান্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলতে সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান, অমর জীবনদাতা। প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসিরিস গ্রহণ করেন। শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহই তার তত্ত্বাবধানে থাকে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনি ছাড়া আর কারোরই মানুষের মৃতদেহের উপরে কোনো অধিকার নেই। আমি অবহেলা ভরে বললুম, বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন, সেই দিন আমি খামেনের মমি তাকে ফিরিয়ে দেব। এমিন পাশা আচম্বিতে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? বলি তিনি এক টানে তার মুখের কমফোর্টার ও মাথার টুপিটা খুলে ফেললেন। চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবনীয় ও অসম্ভব দৃশ্য দেখলে। এমিন পাশার কাঁধের উপর যে মুখখানা জেগে রয়েছে, তা কোনো জ্যান্ত মানুষের মুখের মতন নয়। সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুল্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ মমির মুখ। মাথার উপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশ পাশ লটপট করে ঝুলছে, এবং চিবুক থেকে তেমনি রুক্ষ শুশ্রগুচ্ছ বুকের উপরে ঝুলে পড়েছে। এই মুখ আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি। এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথা ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে গেল। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল, এবং সেই সময়ই আমি এক অদ্ভুত বিভৎস ও অমানুষী কণ্ঠস্বর শুনতে পেলুম, খামেন, 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 জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো, দেখলুম আমি সোফার উপর শুয়ে আছি এবং মাথার কাছে বসে মা আমার মুখে চোখে জলের ছাপটা দিচ্ছেন। সব কথা আমার মনে পড়ে গেল। তাড়াতাড়ি উঠে বসলুম। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল বাবা? এখানে অত গোলমাল হচ্ছিল বা কেন?
আর ওই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং তার ভিতরে বামনের সেই মমিটি আর নেই। তাড়াতাড়ি ফিরে বললুম, মা মা এখানে এসে আর কারুকে দেখতে পেয়েছো? মা কিছুই বলতে পারলেন না। চেঁচিয়ে দারোয়ানকে ডাকলুম। তার মুখে জানলুম ফটক দিয়ে কেউ বাইরে বেরিয়ে যায়নি। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশা বা সেই মমির কোনোই পাত্তা পাওয়া গেল না। ঘরের মেঝেই শুধুই কুড়িয়ে পেলুম এমিন পাশার সেই টুপি, চশমা, কমফোর্টার, জামা, ইজের ও একজোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে কোনো বিশ্রী স্বপ্ন দেখেছি? না কোনো চোর ছদ্মবেশে এসে আমায় ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটিকে চুরি করে নিয়ে গেল? বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি গল্পটি। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।